এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার জীবনে জাস্ট কয়েকদিন আগেই ঘটে গেছে একটা মারাত্মক ঘটনা, এবং সেটাও এই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মারা যাওয়ার ঠিক 50 দিন আগে। এবং সেই ঘটনাটা কোথায় ঘটেছিল জানেন? প্রথমে ঘটনাটা ঘটে মন্দারমণিতে এবং তারপর সেই অভিশপ্ত তালসারিতে। এবং এই ঘটনাটা ঘটার পরে উনি কিন্তু রীতিমতো শকে চলে গেছিলেন, ভীষণ ভয়ের মধ্যে ছিলেন। এবং তারপর যখন এই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই জলে ডুবে যাওয়ার ঘটনাটা উনি শোনেন, উনি কিছুক্ষণের জন্য বুঝতে পারছিলেন না যে উনি এটা কী শুনেন, এই কোনো ফেক নিউজ নাকি সত্যিকারেরই ঘটনা। এবং তারপর যখন সমস্ত মিডিয়া থেকে খবরটা প্রকাশ করা হয়, উনি এটা শুনে উনি লিখেছেন যে আমার রীতিমতো হাত পা কাঁপছিল, বেশ 5-7 মিনিট হাত পা কাঁপে। কারণ ঠিক এই ঘটনার 50 দিন আগে ওনার সাথে কিন্তু একটা ভয়ঙ্কর রকমের বিষয় হয়, এবং সেটা ওই যে বললাম 2 জায়গাতেই হয়েছিল, প্রথমে মন্দারমণিতে এবং তার পরের দিন তালসারিতে। কী সেই ঘটনা, কী করে সেই ঘটনা হলো তার সাথে, এগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আমি সকলকে রিকোয়েস্ট করছি, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনারাও এই ঘটনাটাকে ভীষণ এনজয় করবেন, এবং এই ধরনের জায়গায় গেলে কতটা সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয়েও কিন্তু আপনাদের ধারণাটা আরও স্পষ্ট হবে। কারণ মন্দারমণি, তালসারি, দীঘা এই জায়গাগুলো কিন্তু ভীষণ টুরিস্টি, প্রচুর জায়গা থেকে পর্যটকরা আসেন, সমুদ্র এনজয় করেন। কিন্তু এই এনজয়ের মাঝে অনেক সময় ঘটে যায় নিদারুণ অনেক ঘটনা, যেটা হয়তো টুরিস্টরা স্বপ্নেও ভাবতে পারে না যে তারা যে আনন্দ করতে যাচ্ছে, মজা করতে যাচ্ছে, তার মাঝখানে কতটা বিপদ লুকিয়ে আছে। আর এতটুকু অসাবধানতা থাকলেই সেখানে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমি সকলকে বলবো আজকের এই ঘটনাটা মন দিয়ে শুনুন, এবং যদি সম্ভব হয় বেশি বেশি করে একটু সকলের সাথে শেয়ার করে দিন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেইটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত মানুষের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। আমরা যদি প্রচারযোগ্য হয় অবশ্যই প্রচার করব। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে তিয়াশা লিখে পাঠিয়েছে। তিয়াশা আমাকে জানিয়েছে যে ও ক্লাস 8 অবধি একটা স্কুলে পড়াশুনো করে, এবং ক্লাস 8-এর পরে ওর বাবার চাকরি চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য ওর বাবার যেখান থেকে আর কি অফিস কাছাকাছি হবে, তো ওরা সেখানেই একটা পার্মানেন্ট আর কি সেইখানেই থাকা শুরু করে। তো সেই জন্য ক্লাস 8 অবধিও যে স্কুলে পড়ে সেই স্কুল ওকে ছেড়ে দিতে হয়, এবং ক্লাস 9-এ গিয়ে ও একটা অন্য স্কুলে ভর্তি হয়। এবার ও ক্লাস 9-এ যে স্কুলে ভর্তি হয়েছিল, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে একটা মেয়ে ক্লাস 8 অবধি একটা স্কুলে পড়েছে, সেখানে ওর বন্ধু বান্ধব ছিল, সেই জায়গাটা স্কুলটা ওর খুব চেনা ছিল। তো ক্লাস 9-এ গিয়ে যখন কিছুটা ওর ইচ্ছের বিরুদ্ধেই ওকে যখন অন্য স্কুলে ভর্তি করা হয়, ওর কিন্তু প্রথমে ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। স্কুলে মন টিকতো না, কারোর সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করতো না, কারণ পুরনো বন্ধুদেরও ছেড়ে এসেছে। কিন্তু কিছুদিন পর থেকে ওর ক্লাসেই 2টি মেয়ের সাথে ওর কিন্তু ভীষণ তিয়াশার খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং ওরা 3জনেই মাস 6-এর মধ্যে একদম যাকে বলে প্রাণের বান্ধবী হয়ে যায় একে অপরের। ভীষণ ভালো বন্ধুত্ব, ক্লাস 9, 10, 11, 12, এবং ওদের মধ্যে এত ভালো আর কি বন্ডিং ছিল যে ওরা সেম কলেজে সেম ডিপার্টমেন্টেই পড়াশোনা করে। তো ক্লাস 9 থেকে একসাথে রয়েছে, এবং যখন ওরা কলেজে ওঠে তখনও ওদের মধ্যে সেই সমান বন্ধুত্বটা রয়েছে, এবং যত দিন গেছে ওদের বন্ধুত্বটা কিন্তু আরও প্রগাঢ় হয়েছে। এরপরে যখন ওদের কর্মজীবন শুরু হয়,
তখন ওরা তিনজনই আলাদা আলাদা কোম্পানিতে চাকরি পায়। কিন্তু চাকরি ক্ষেত্রটা আলাদা হলেও প্রত্যেক সপ্তাহে ওরা একদিন করে মিট করে, এবং সেটা কোনো ক্যাফেতে হোক বা কোনো রেস্তোরাঁয় হোক বা এমনি জাস্ট শপিং করতে গেল, মানে এটা প্রায়ই হয়ে থাকে। মানে কখনো কখনো হয়তো কারোর কোনো কাজ পড়ে গেল, সেটা সেই সময় হয় না। এবং ওরা যখন থেকে চাকরি পায় তখন থেকে ওরা একটা রিচুয়াল মতো শুরু করে, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর ওরা একবার করে গরমকালে আর একবার শীতকালে ওরা এই 3 বান্ধবী মিলে কোথাও না কোথাও ঘুরতে যায়। তো এরকমভাবে ওরা দার্জিলিং গেছে, পুরী গেছে, দীঘা গেছে, এইগুলো ওরা যায়, ঘুরতে যায়। এবং ওরা বেশিরভাগ কখনো কখনো ওদের বাড়ির লোকও ওদের সাথে যায়, কখনো কখনো ওরা তিনজনেই যায়, বেশিরভাগ তিনজনেই যায়। শান্তিনিকেতন গেছে। তো ওদের মধ্যে যেই 3 বান্ধবী রয়েছে, একজন বান্ধবী আছে সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বাট অতটা ছবি ছাড়া রিলস বানানো এগুলোর প্রতি অতটা ইন্টারেস্টেড নয়। আর তিয়াশা ওই ফেসবুকে কিছু হয়তো ছোটোখাটো ছবি ছাড়লো, ওর একটা ছোটো ভিডিও ছাড়লো, হয়তো একটা রিলস বানালো, এইরকম। আর ওর যে আর এক বান্ধবী আছে সে কিন্তু রীতিমতো এই রিলস বানাতে একদম মানে প্রচণ্ড ইন্টারেস্টেড। ও ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস দেবে এবং রেগুলার বেসিসে দেয়, নিয়ম করে আর কি। এবার ওরা যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তো সেখানে ওর যে যে বান্ধবী আর কি এইগুলো একদমই অতটা পছন্দ করে না, তো তার উপরেই দায়িত্ব পড়ে সুন্দর সুন্দর ছবি ভিডিওস তুলে দেওয়ার। যেহেতু ও অতটা তোলে না, তো সেই জন্য বাকি 2 বান্ধবী ওকেই দায়িত্ব দেয়। এবার তিয়াশা যেটা জানিয়েছে যে ওদের যে 3 জনের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা এত বেশি প্রগাঢ় হওয়ার কারণ হচ্ছে 3 জনের মানে মতের মিল হয়, কিন্তু 3 জনে 3 রকমের। যেমন ওদের যে বান্ধবী একদমই ছবি টবি অতটা আর কি ইন্টারেস্টেড নয়, গেল একটা দুটো ছবি তুললো, ঠিক আছে। সেই বান্ধবী হচ্ছে প্রচণ্ড রকমভাবে খুব সিরিয়াস আর কি। সিরিয়াস বলতে কিভাবে রোজগারপাতি বাড়ানো যায়, কিভাবে টাকা পয়সা ভালোভাবে ইনভেস্ট করা যায়, এই বিষয়ে ওর গভীর নলেজ, এবং এই সংক্রান্ত সমস্ত আর কি ভিডিও দেখা, রিসার্চ করে এগুলোও করে। তিয়াশা আবার হচ্ছে, ও যেটা জানিয়েছে যে ওরও ছবি ভিডিওস ভালোই লাগে তুলতে, কিন্তু ওর না সিনেমা দেখার প্রতি প্রচণ্ড ন্যাক। মানে ও নতুন কোনো সিনেমা রিলিজ করলেই ও নিজে দেখে নেয়, তারপরে বান্ধবীদেরকে বলে যে হ্যাঁ এইটা খুব ভালো মুভি হয়েছে, এটা দেখতে পারিস, বা এইটা দেখিস না, আমি দেখে সময় নষ্ট করেছি, এইরকম। আবার ওর যে আর এক যে বান্ধবী আছে সে হচ্ছে গিয়ে মানে খুব ভালো প্ল্যান করতে পারে, কোথায় ঘুরতে যাওয়া হবে, কখন ঘুরতে যাওয়া হবে, কি খাওয়া হবে, কোন রেস্তোরাঁয় গিয়ে খাওয়া হবে, এই ধরনের রিসার্চগুলো আবার ও খুব ভালো করে। এবং সেই বান্ধবীর শপিং কোথায় করা যায়, মানে এই সমস্ত বিষয়ে ওর খুব নলেজ আছে। তো যখন ওরা 3 জনে এই জন্য গল্প করতে বসে, 3 জনের আলাদা আলাদা দিকে যেহেতু অনেক নলেজ, তো ওরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে গল্প করে এবং বাকিরা তখন শোনে। তো এইগুলো মিলিয়েই কিন্তু ওদের 3 জনের বন্ধুত্বটা এত বছর ধরে রয়েছে এবং খুব প্রগাঢ় রয়েছে। এবার ও যেটা জানিয়েছে যে এই 2026 নভেম্বরে ওর এক বান্ধবীর বিয়ে, ওই মানে যে ওর বেস্ট 2 জন যে ফ্রেন্ডস রয়েছে তাদের মধ্যে একজনের বিয়ে। এবার ওই যে বললাম যে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের জলে ডুবে যাওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটা ঠিক 50 দিন আগে, মানে একদম গুনে গুনে 50 দিন আগে ওর সাথে একটা ঘটনা ঘটে। মানে সেটা একটা মানে ওর কাছে একটা বিশাল বীভৎস আর কি একটা অভিজ্ঞতা। তো সেটাই ও জানিয়েছে। তো এবারে কি হয় যে এবারে যে শীতকাল ছিল, তো উইন্টারে না ওরা কোথাও দূরে ঘুরতে যায়নি, হয়তো বইমেলা গেছে, তারপরে সবলা মেলা গেছে, এগুলো ওরা বান্ধবীরা গেছে, কিন্তু ওরা দূরে কোথাও ঘুরতে যায়নি। তো সেই জন্য ওরা ওই মার্চ মাসে মানে ফেব্রুয়ারির শেষে আর কি মার্চের এই শুরুতে এরকম সময়টা ওরা ভাবে যে ঠিক আছে আমরা তাহলে ঘুরতে যাব। এবার এই ভেবেই ওরা মোটামুটি ধরুন ওই ফেব্রুয়ারি মাসেরই মাঝামাঝি সময়, এরকম একটা সময় আর কি ওরা ঘুরতে যায়। তো কোথায় ঘুরতে যাবে, ওরা প্রথমে ওদের ডেস্টিনেশন ছিল মন্দারমণি। এবার মন্দারমণিতে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওর 2 বান্ধবীর নামটা মেনশন করতে বারণ করেছে। তো ওই 2 বান্ধবীর মধ্যে এক বান্ধবীর দাদার গাড়ির বিজনেস রয়েছে। তো ওরা যখনই ঘুরতে যায় ওই মানে ওখান থেকেই ওরা গাড়ি হায়ার করে। তার কারণ হচ্ছে যেহেতু চেনা জানা ড্রাইভার, আর যেহেতু ওদের
মানে ওদেরই বাড়ির আর কি, তারা ড্রাইভারই করে অনেক বছর ধরে, ফলে সেদিক থেকে একটা সেফটি রয়েছে। তো ওখান থেকে ওরা গাড়ি নেয়। তো গাড়ি নিয়ে ওরা 3 জনে মিলে মন্দারমণি যায়। এবার মন্দারমণিতে ওরা যেখানে গিয়ে ওঠে, ওদের মন্দারমণিতে 2 রাত থাকার কথা ছিল। আর ওদের প্ল্যানটা ছিল যে ওখান থেকে ওরা তালসারি যাবে, তালসারি ঘুরে ওরা বাড়ি চলে আসবে, তালসারিতে আর ওরা থাকবে না। তো এই এক বান্ধবী ও হঠাৎ করেই বলে যে আমরা কিন্তু মন্দারমণিতে যেখানে আর কি থাকবো সেটা যেন সমুদ্রের কাছাকাছি হয়। সবাই আর কি মোটামুটি এটাই চায়, যেহেতু সমুদ্রকে কেন্দ্র করেই ঘুরতে যাওয়া, ফলে সেই সমুদ্রই যদি অনেকটা দূরে হয় তাহলে একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য ওরা ঠিক করে যে হ্যাঁ, আমরা তাহলে ওই সমুদ্রের কাছাকাছি কোনো একটা জায়গায় থাকবো। এবার ওরা এখান থেকে গাড়ি নিয়ে গেছে। তো যাওয়ার পরে ওরা হোটেলে উঠেছে প্রথমে। এবার হোটেলে উঠে ওরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে 3 জনে মিলে মোটামুটি ওই তখন প্রায় বিকেল হয়ে এসেছে, তখন ওরা বিচে যায়। এবার বিচে যাওয়ার পরে দেখছে যথেষ্ট লোকজন রয়েছে, অনেকে ফটোশ্যুট করছে। তো ওরা ওখানে যায়, গিয়ে একটু ঘোরাফেরা করে, কিছু ছবি টবি তোলে এবং তারপরে ঠিক করে যে ওরা, ওই যে বললাম যে এক বান্ধবী ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বানাতে খুব পছন্দ করে, মানে ওর একটা নেশা আছে। তো ঠিক হলো যে ওরা সকালবেলা আসবে, এসে কিছু ভিডিও তুলবে, কিছু রিলস বানাবে। আর যেহেতু সকালের দিকটা একটু ভিড় কম থাকতে পারে, তো ওরা ভাবলো যে আমরা মোটামুটি 8টার মধ্যে যদি চলে আসি তাহলে খুব ভালো করে আমরা ফটো ভিডিওস এগুলো শ্যুট করতে পারবো। তো যা ভাবা তাই কাজ। সেদিন তো ওরা বাড়ি মানে হোটেলে চলে গেল এবং হোটেলে চলে গিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ল। তো এইবারে সকালবেলা ওরা মোটামুটি ওই 8:30টার মধ্যে 3 জনেই রেডি হয়ে বিচে চলে আসে। এবং ওই যে বললাম যে ওরা প্রথমে ভেবেছিল যে ফটো টটো তুলে নেবে, ভিডিও তুলে নেবে, তারপরে ওরা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে ঘুরতে বেরোবে। এবার সেই মতো ওরা 8:30টার মধ্যে বিচে চলে এসেছে এবং সেই সময় কিন্তু বিচে খুব একটা লোকজন ছিল না, মানে একেবারে কেউ ছিল না বললে ভুল হবে। লোকজন ছিল, বাট খুব বেশি ভিড় ছিল না। এবারে ওরা ওখানে ফটো তোলা শুরু করেছে এবং ওর যে বান্ধবী সব থেকে বেশি আর কি ফটো ভিডিওস তুলতে পছন্দ করে, সে প্রথমে আর কি ভিডিও করছে, নিজে ভিডিও করছে। ওদের যে আর এক বান্ধবী যে খুব একটা অতটা ফটো টটো তোলে না, তো সে ওর ভিডিও তুলে দিচ্ছে। তিয়াশাও নিজের মতো ভিডিও করছে। এবার এরকম করতে করতে হঠাৎ করেই ওর যে বান্ধবী, এক বান্ধবী, সে বলে যে জলের কাছে গিয়ে ওরা 3 জনেই একটা সালোয়ার পরেছিল, সালোয়ার শ্যুট পরে 3 জনই, এবং মানে সেম কালার বাট ডিজাইনগুলো আলাদা। যেহেতু 3 বান্ধবী একসাথে ঘুরতে গেছে, তো ওরা প্ল্যান করেই ওরকম সিমিলার ড্রেস নিয়ে গেছিলো। তো যে চুড়িদারের যে ওড়না রয়েছে, সেই ওড়নাটা জলের কাছে দিয়ে ওরা একটা ভিডিও করবে। এবার এইটাই ছিল প্ল্যান। তো 3 জনে একসাথে ওখানে একটা সেলফি নেয়, একটা ভিডিও করে, এবং তারপরে তিয়াশা কি করে, ও জলের কাছে গিয়ে ওই ওড়নাটাকে ধরে সামনে একটা ভিডিও নেওয়ার জন্য ওর বান্ধবীকে বলে। এবার যথারীতি ওর বান্ধবী ওরকম করে ওর ভিডিও করছে, এবং যেটা তিয়াশা জানিয়েছে যে ওর কিন্তু জলে কোনো ভয় নেই, বা এরকমও নয় যে ওর সাঁতার জানে না বা জল দেখলে ওর খুব ভয় করে, ও ডিসব্যালেন্সড হয়ে যায় খুব সহজে, সেরকম কিন্তু কিছুই নয়। বাট হঠাৎ করেই ও যখন মানে ওই ভিডিওটা শ্যুট করছে, ওর বান্ধবী আর কি ভিডিওটা বানাচ্ছে এবং ও পোজ দিচ্ছে, ঠিক সেই সময় ওর মনে হলো কেউ যেন ওর পিঠের কাছে এসে একটা ধাক্কা মারল। এবং আপনি ধরুন দাঁড়িয়ে রয়েছেন এবং পিছন থেকে যদি আপনার পিঠে বা কাঁধের দিকে কেউ ধাক্কা মারে, আপনি কিন্তু একটা মানে আলাদাই একটা প্রেশার অনুভব করা যায়, কিন্তু একটা ধাক্কা মারলে কেউ, সেটা কিন্তু একটা আলাদা প্রেশার হয়। এবং ও যেটা লিখেছে ইমেলে, যে সেই প্রেশারটা আর সমুদ্রের জলের যে ঢেউ, সেটা তো পায়ে এসে প্রথমে লাগে, তো সেই প্রেশার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং ওর যখন ওই মানে ধাক করে মনে হলো যেন ওর পিঠে একটা ধাক্কা মারলো, এবং সঙ্গে সঙ্গে একটা হালকা ওয়েভ আসে, একটা সমুদ্রের ঢেউ আসে, এবং সেটা কিন্তু খুব একটা বড় ঢেউ বা সেই ঢেউটার খুব কারেন্ট ছিল তা কিন্তু নয়। ও হঠাৎ করেই মনে হলো ওর পা দুটো না মানে হড়কে গেল, এবং ও
ওই ধাক্কাটা সামলাতে না পেরে ও পড়ে যায়। এবং ওর যে বান্ধবী ওই ভিডিওটা করছিল সে হঠাৎ করে একটু হেসে ওঠে, কারণ ও ভেবেছিল যে এটা ও ন্যাচারালি করছে, জাস্ট ভিডিও করার জন্য। এবং ও কিন্তু ভিডিওটা চালু রাখে। এবং যখন তিয়াশা পড়ে যায়, ডিসব্যালেন্সড হয়ে যায়, যখন কোনো রকমে উঠেছে, তো ও না মানে হাত দিয়ে আর কি ইশারা করছে যে তুই ভিডিওটা বন্ধ কর। তোর বান্ধবী ভিডিওটা বন্ধ করেছে এবং তখনও বুঝতে পেরেছে যে ও সত্যি সত্যি ডিসব্যালেন্সড হয়ে গেছে। তো দুই বান্ধবী ওকে ধরার জন্য ছুটে আসে এবং ও উঠেই প্রথমে পিছনটা দেখছে যে কেউ ওকে ধাক্কাটা মেরেছে কিনা। এবার ওই যে বললাম যে ওখানে লোকজন ছিল না তা নয়, কিন্তু খুব বেশি ভিড় ছিল না। আর ওর পিছনে দাঁড়িয়ে যদি কেউ ধাক্কা মারতো তাহলে ওর অপোজিটে যে বান্ধবী দাঁড়িয়ে রয়েছিল, যে ওর ভিডিওটা করছিল, সে তো অবভিয়াসলি দেখতে পেত। ওখানে কিন্তু কেউ ছিল না। এবং ওই যে ধাক্কাটা ওর অনুভব করে, সেই অনুভবটার মধ্যে যে কোনো ভুল নেই এবং সেটা যে কেউ পিঠের কাছেই ধাক্কাটা মারে, এটা কিন্তু ও বেশ বুঝতে পারে। এবং এটা ওর মধ্যে না একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা অস্বস্তি হবেই, তাই না? যে হঠাৎ করেই একটা ঘটনা ঘটলো, সেটা কেন ঘটলো, কী জন্য ঘটলো, কিছুই বোঝা গেল না। এইবারে ও যখন ওই ধাক্কাটা কাটিয়ে ওঠে, তো ওর দুই বান্ধবী মানে ওর সামনে এসেছে, তো ও বলে না না আমি ঠিক আছি, বাট পড়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই ওর জামা ভিজে যায়। তো তখন ওর যে বান্ধবী ছবি তুলছিল, তো সে বলে যে ঠিক আছে, এটা তো ন্যাচারাল ব্যাপার, তো তুই আর একবার পোজ দে, আমি তোর একটা ছোট্ট ভিডিও তুলে দিচ্ছি 30 সেকেন্ডে। তো আবার ও দাঁড়িয়ে পড়ে এবং ওর মাথার মধ্যে বিষয়টা ঘুরতে থাকে যে আমাকে তাহলে ধাক্কাটা কে মারলো। এবার দেখুন, ওইখানে এমন জোরে হাওয়া চলছিল যার জন্য ওর পিঠে ধাক্কা লাগার অনুভূতি হবে সেটাও কিন্তু নয়। তো আবার যখন ও দাঁড়িয়ে ছবি তুলছে, সেই মুহূর্তে মানে আবার যেন মনে হলো হালকা করে কেউ একজন ওকে ধাক্কা মেরে চলে গেল। একদম স্পষ্ট, মানে একটা মানুষ ধাক্কা মারলে যেরকম একটা অনুভূতি হবে, একদম সেরকমই ও ধাক্কা মারে এবং সেবারেও ও ডিসব্যালেন্সড হয়ে যায়, বাট পড়ে যায় না, কোনো রকমে ও নিজের ব্যালেন্সটা ম্যানেজ করে। যাই হোক, তো ও এই দ্বিতীয়বার ধাক্কাটাতে ও কিন্তু খুব হতচকিত হয়ে যায়। এবং প্রথমবার যে ও ধাক্কা খেয়ে যে পড়ে গেছিল, তখন কিন্তু ওর মনে হচ্ছিল একটা ফোর্স যেন ওকে মানে সমুদ্রের জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবার যেহেতু ও ধাক্কাটা খেয়ে ও মানে টাল সামলাতে না পেরে প্রথমবার পড়ে গেছিল, এবং যেহেতু তার সঙ্গে সঙ্গে ওর বান্ধবীরা চলে আসে সামনে, মনে হলো যেন যে ফোর্সটা ওকে জলের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, সেই ফোর্সটা হঠাৎ করেই যেন ওকে ছেড়ে দিল। এবং দ্বিতীয়বার এই যে ধাক্কাটাও খায়, তাতে কিন্তু ও মানে প্রচণ্ড টেনসড হয়ে যায়। মানে কোনোভাবে হয়তো ও পড়ে যাওয়া থেকে নিজেকে আটকে ফেলে, কিন্তু ওর ব্রেন এই বিষয়টা খুব সজাগ হয়ে যায় যে কী হলো ব্যাপারটা, দ্বিতীয়বারও কী করে জিনিসটা হয়। এইবারে ও যেটা লিখেছে তিয়াশা, যে ওর কোথাও মনে হয় যে এই যে আমাকে মনে হলো যেন কেউ ধাক্কা মারছে বা কিছু একটা এরকম যে আমি দুবার ফিল করলাম, এটা মোস্ট প্রবাবলি আমি হয়তো মানে ওরা না সেরকমভাবে কিছু খেয়ে বেরোয়নি সকালবেলা, জাস্ট ওদের মানে যে হোটেলে আর কি ওরা ছিল সেখানে ব্রেকফাস্ট বাফে ছিল, বাট ওরা যেহেতু একটু সকাল সকাল এসে এখানে ফটো ভিডিওগুলো নেবে ভেবেছিল, তো সেই জন্য ওরা শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছিলো যে একবারে ফিরে এসে ওরা ভালো করে ব্রেকফাস্ট করবে। তো কোথাও ওর মনে হয় যে হয়তো না খেয়ে রয়েছে, সেই জন্য হয়তো ওর মাথাটা ঘুরে গেছে। এবার যাই হোক, ও সেখান থেকে আর ওরা বেশিক্ষণ ওখানে ছিল না, মোটামুটি ওদের ছবি ভিডিও সব তোলা হয়ে গেছিলো, ওরা আসে। এবার ওরা যখন হোটেলের যে ডাইনিং হলে ব্রেকফাস্ট খাচ্ছে, তো ও না মানে একটুখানি চিন্তিত হয়ে পড়েছে, ও একটু আনমনা হয়ে গেছে ব্যাপারটা আর কি, ভাবছে যে কী হলো, তাহলে কি আমার শরীরে কোনো প্রবলেম হচ্ছিল, আমার মাথা ঘুরছিল বা এরকম কিছু একটা ফিলিংস আমার হলো যে আমাকে যেন কেউ পিছন থেকে ধাক্কা মারছে। কিন্তু ব্যাপারটা এরকম একদমই নয়। মানে ও মোটামুটি বাড়িতে থাকলেও 9টা 9:30 অবধি না খেয়েই থাকে, হয়তো সকালবেলা উঠে যা জল খায়, তারপরে ও খাবার কিন্তু ওই 9:30টার আগে কোনো দিনই ওর খাওয়া হয় না। বাট এইরকম কিন্তু ধাক্কা মারা, মনে হচ্ছে যেন ওকে পিঠে কেউ ধাক্কা মেরে গেল, এরকম ফিলিংস কিন্তু ওর কখনো হয় না। তো ও যখন ওর বান্ধবীদের সাথে কথাটা শেয়ার করলো যে আচ্ছা অনেকক্ষণ না খেয়ে থাকলে কি কিছু অসুবিধা হয় এরকম, তো তখন ওর বান্ধবীরা বলছে হ্যাঁ হতে পারে, মাথাটা ঘুরে যেতে পারে বা মাথাটা খুব হালকা লাগতে পারে, প্রেশার ড্রপ হয়ে যেতে পারে, এগুলো নানান বিষয় হতে পারে।
এবার এই যে রিজনগুলোর বান্ধবীরা ওকে বলে তিয়াশাকে, তো তাতে একটা জিনিস বুঝতে পারে ও যে আরে হ্যাঁ, আমার যদি মাথা ঘুরে যেত তাহলে আমি বুঝতে পারতাম যেটা আমি খাইনি বলে বা না খেয়ে যা চা বিস্কুট খেয়ে এখানে বিচে এসেছি বলে সেই জন্য আমার একটা অসুবিধে হচ্ছে। বাট এক্ষেত্রে ওর কিন্তু মাথা ঘুরে যায়নি বা ওর মাথাটা হালকা লাগছে, খালি খালি লাগছে তা কিন্তু নয়। ও কিন্তু স্পষ্ট বুঝতে পারে যে ওর পিঠে কেউ যেন ধাক্কা মেরে চলে গেল, এবং সেটা একবার নয় দুবার ঘটনাটা ঘটে। কিন্তু ওখানে কোনো মানুষ ছিল না যে ও ভাববে যে কেউ ওকে পিছন থেকে ধাক্কা মেরেছে, কোনো মানুষ ওকে ধাক্কা মেরেছে। তো বুঝতেই পারছেন যে এই বিষয়টা খুব একটা যে স্বাভাবিক নয় সেটা কিন্তু বুঝতে পারি। যাই হোক, তো তারপরে ও আর ওর বান্ধবীর সাথে এই বিষয় নিয়ে খুব একটা কথাবার্তা আর বাড়ায় না। তারপরে ওরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘুরতে চলে যায়। এবার ঘুরতে যখন ও চলে যায়, তো ওর না একটা মানে ঘুরতে সারাদিন ঘুরছে খুব ভালো, তো যখন ফিরছে তো সেই সময় ওর একটা মার্কেটে গেছে, মানে ওই মার্কেটে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, তো ওরা কিছু টুকটাক কেনাকাটি করছে। এবার হঠাৎ করেই ও যখন রাস্তা পারাপার হচ্ছে, মানে একটা মানে দোকানের থেকেও জিনিস কিনেছে, জিনিস কিনে ওর বাকি দুটো বান্ধবী রাস্তার উল্টো পারে ছিল, ওরা ওখানে কিছু একটা কিনছিল। তো ও রাস্তা ক্রস করে এই ফুটে এসে জিনিসটা কিনে এবার ও রাস্তাটা ক্রস করবে। এবার ও আমাকে যেটা লিখেছে ইমেলে তিয়াশা, যে ও অলওয়েজ মানে যখন কলকাতাতে ও রাস্তা ক্রস করে, অবভিয়াসলি সবাই খুব দেখে শুনে বুঝেই রাস্তা ক্রস করে, তো ও দেখে যে রাস্তা ফাঁকা আছে। মানে অনেক মানে শুধুমাত্র ও তো নয়, ওখানে মানে অনেক যেহেতু স্টল রয়েছে তো প্রচুর লোকজন আছে, সবাই কেনাকাটা করছে। তো ও দেখে যে রাস্তা ফাঁকা আছে এবং ও খুব ক্যাজুয়ালি, মানে এমন নয় যে অন্যমনস্ক হয়েছিল বা ও দেখেনি ঠিক মতো, এসব কিন্তু কিছু নয়। ও জাস্ট ক্যাজুয়ালি যখন রাস্তাটা ক্রস করতে যায়, এমন সময় একটা বাইক প্রচণ্ড জোরে আসে, মানে হঠাৎ করেই বাইকটা ওর সামনে চলে আসে। এবং হঠাৎ মানে ধরুন আপনি রাস্তা পারাপার হচ্ছেন, ফট করে যদি একটা খুব স্পিডে বাইক আসে, আপনি তো ঘাবড়ে যাবেন যে আমি ডান দিকে বেঁকবো না বাঁ দিকে বেঁকবো না আমি কী করব। এবং ও যখন বাইকটা একদম কাছাকাছি চলে এসছে, মানে একদম ধাক্কা লাগবে ওর সাথে, তো সেই মুহূর্তে ও মানে ওর যেন মনে হলো ও টাল সামলাতে পারলো না, এবং বাইকটাও একটুখানি স্লিপ করে। কিন্তু বাইকটা যেহেতু ওর নিজের ফল্ট ছিল, ওরকম একটা জায়গা দিয়েও এত জোরে বাইক চালাচ্ছে, ও স্পিডে বেরিয়ে যায়, বাট তিয়াশা কিন্তু ওখানে পড়ে যায় এবং পড়ে গিয়ে কিন্তু রীতিমতো পায়ে লাগে, মানে হালকা পা মচকে যায় এটা বলা যেতে পারে। এবং সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা, ওর বান্ধবীরা সব ছুটে এসেছে, তো ও কোনো রকমে উঠে দাঁড়ায়, কিন্তু ওর পায়ে বেশ ভালো রকমই চোট লাগে। তো ওরা ওখান থেকে তখন তাড়াতাড়ি আবার হোটেলে চলে আসে। তোর বান্ধবীরা ওকে হোটেলে এসে বলছে যে তোর কি হয়েছে বলতো আজকে, একবার তুই তখন পড়ে গেলি, এই বাইকটা এখানে যদিও বাইকটার দোষ ছিল, কিন্তু তুই রাস্তার মধ্যে মনে হলো যেন তুই বসে পড়লি, ব্যাপারটা কি। তো এই যে বাইকের বিষয়টাও ওর সাথে খুব অদ্ভুতভাবে ঘটেছিল। ও যেটা লিখেছে যে ও রাস্তা খুব ভালো করে দেখেই পেরোচ্ছিল, এবার ওই রাস্তায় আরও লোকজন ছিল, তো ওর বান্ধবী বলছে যে হ্যাঁ বাইকটা স্পিড বেশি ছিল, কিন্তু তুই বাইকটা দেখে রাস্তাটা পেরোতে গেলেই বা কেন, তুই দাঁড়িয়ে যেতিস। বাট ওর কথা অনুযায়ী ও যখন রাস্তাটা পেরোচ্ছিল ও কিন্তু বাইকটাকে দেখেইনি, ও কিন্তু দেখেছে রাস্তার দিকেই ভালো করে খেয়াল করেছে, বাট ও বাইক দেখতে পায়নি। এবং ওইখানে যদি ও রাস্তার মধ্যে মানে জাস্ট বসে না পড়তো, মানে নালে কিন্তু ওর সাথে বাইকটা পুরো ওর মুখের উপর দিয়ে একদম যাকে বলে ওর গায়ের উপর দিয়ে চলে যেত, এবং তাতে কিন্তু খুব ভালো রকমভাবে মানে সিরিয়াস ইনজুরি হওয়ার চান্স ছিল। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ওর পা হালকা মচকে গেছে, এইটার উপর দিয়ে গেছে। তো যথারীতি ওর হাঁটতে একটু অসুবিধেই হচ্ছিল, তো ও কী করলো, হোটেল থেকে বললো একটুখানি গরম জলের ব্যবস্থা করলো, নুন গরম জলে ও পাটা চুবিয়ে রাখলো, একটা বাকেটে করে নুন গরম জল ওরা দিয়ে যায়, ও পাটা চুবিয়ে রাখে বেশ কিছুক্ষণ, এবং তারপরে ও তাড়াতাড়ি শুয়ে পড়ে। এবার শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পরে না ওর কিছুতেই ঘুম আসছে না, মানে ও ভাবছে যে মানে এরকম ওর সাথে কোনো দিন হয় না, কোনো দিন এর আগে এরকম হয়নি, মানে একই দিনে এরকম ঘটনা কেন জানি না ওর মনে হতে থাকে যে যেটা হচ্ছে বা যা হচ্ছে সেটা একদমই নর্মাল নয়। আর প্রত্যেক ক্ষেত্রেই মানে এই যে ওর সাথে সকালবেলা যে ঘটনাটা ঘটলো বা এই সন্ধেবেলা যে ঘটনাটা ঘটলো, এই কোনোটার মধ্যেই ওর কিন্তু কোনো ফল্ট ছিল না,
মানে ও কোনো ভুল করেছে, ওর কোনো দোষে এটা হয়েছে তা কিন্তু একদমই নয়, বাট স্টিল এই জিনিসটা কিন্তু ওকে সাফার করতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এটা ভেবে না ওর একটা কীরকম আনক্যানি ফিলিংস আসে। এবং তিয়াশা যেটা লিখেছে যে ও একবার অফিসিয়াল কাজের জন্য ব্যাঙ্গালোর গেছিল, ঠিক আছে, এবং সেখানে গিয়ে ওকে প্রায় 5 দিন থাকতে হয়েছিল। অফিসিয়াল কাজে গেছিল, ওকে অফিস থেকে একটা হোটেল বুক করে দিয়েছিল এবং ও একাই গেছিল। বাট ও লিখেছে যে আমি যে জীবনে প্রথম ওই একা ব্যাঙ্গালোর গেলাম কাজের জন্য, আমি একাই হোটেলে ছিলাম, আমার কিন্তু কোনো ভয় লাগেনি। আমি অফিসে মানে অন্য ওখানকার অফিসেও কাজ করতো, বাড়িতে এসেও মানে হোটেলে ফিরে এসেও একটুক্ষণ কাজ করতো, একাই শুতো, একাই আবার সেখান থেকে বেরিয়ে অফিস যেত। তো ওই 5 দিনে মানে ওর কিছুই ফিলিংস হয়নি। ওর বাড়ির থেকেও সবাই টেনশন ছিল, ওরও একটা টেনশন হচ্ছিল যাওয়ার আগে যে আমি পারবো কি না, আমি একা থাকবো কি করে। বাট ও লিখেছে আমার কোনো অসুবিধেই হয়নি, আমার মনেই হয়নি, আমার কোনো আনক্যানি ফিলিংস আসা তো দূরের কথা, আমি ওই টাইমটাকে বরং এনজয় করেছিলাম। বাট এইবার ও যখন মানে ওই যে বললাম যে দীঘা মন্দারমণি মানুষ যে কতবার যায় তার তো ঠিক নেই, মানে বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে দীঘা, মন্দারমণি, তালসারি, এই জায়গাগুলো। তো ও এর আগেও এসেছে, বাট ওর এবারে এসে এমন ফিলিংস হচ্ছে, বারংবার ওর মনে হচ্ছে কিছু একটা হয়তো ঘটবে, কিছু হয়তো একটা ঘটাচ্ছিল, হয়তো সেটা ঘটলো না। বারবার বারবার সেদিন রাতের বেলা ওর কিন্তু এই কথাটাই মনে হচ্ছিল, বাট কেন মনে হচ্ছে, কী জন্য মনে হচ্ছে সেটা কিন্তু ও বুঝতে পারছিল না। যাই হোক, তো এগুলো চিন্তাভাবনা করতে করতে ও যে কখন ঘুমিয়ে পড়ে সেটা কিন্তু নিজেও বুঝতে পারে না। এবারে ভোর হয়েছে, এবার পরের দিন ওদের তালসারি যাওয়ার কথা। এবার মন্দারমণি থেকে তালসারি মানে যদি ড্রাইভ করে কেউ আসে তাহলে ওই 1 ঘন্টা 15 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা 20 মিনিট এইরকম লাগে। এবং ওরা সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে একদম ফ্রেশ হয়ে ভালো করে বেরোয়। এবং যেহেতু সারা রাতের বেলাও অনেকক্ষণ পায়ে ওই নুন গরম জলে সেঁক দিয়েছে, তো মোটামুটি ওর পায়ে সেই ব্যথা বা একটু হালকা যে ফুলে গেছিলো সেটাও পুরোপুরি কমে গেছে, এবং পায়ে হাঁটতে গেলে খুব হালকা একটু ব্যথা লাগছে, বাট সিরিয়াস কিছু নয়, মোটামুটি ওর পা ঠিকই আছে। এইবারে ওরা ওই 1 ঘন্টা 20 মিনিট মতো সময় ওদের গাড়িতে লাগে এবং ওরা এসে তালসারিতে পৌঁছয়। এবার ওরা যখন তালসারিতে এসে পৌঁছয় সময়টা হচ্ছে ওই দুপুর 12:30 একটা এরকম, এবং সেই সময় তালসারির ওই জায়গাটায় কিন্তু খুব একটা লোকজন ছিল না। এবার সকাল থেকে ওর মনটা বেশ ঠিকঠাকই ছিল, বাট হঠাৎ করেই ও যখন গাড়ি থেকে নামে তালসারিতে, তিয়াশা যেটা জানিয়েছে যে ওর মনটা না হঠাৎ করেই একটু ভারাক্রান্ত হয়ে গেল। এবং ওই মানে ও যখন হোটেল থেকে ওখানে বেরিয়েছিল তখন কিন্তু ওর মনে খুব একটা কিছু মানে কোনো নেগেটিভ কথা বা কোনো চিন্তা, কোনো টেনশন কিছু সেরকম ছিল না, খুব লাইট মুডে ছিল। ওর বান্ধবীদের সাথে বেশ গল্প করছিল, ইয়ার্কি মারছিল, মজা করছিল। বাট যে মুহূর্তে ও তালসারিতে নামলো আবার যেন ওর মনটা কীরকম হয়ে গেল। এবং ওখানে নামার সাথে সাথেই ওর মন ওকে বলতে লাগলো যে খুব সাবধান। মানে হয় না যে মানুষ দেখবেন কিছু কিছু সময় মানুষের মনের ভিতর থেকে না একটা আওয়াজ আসে, একটা কিছু মানে অনেক ক্ষেত্রে আমরা বলি কু গাইছে মনটা, বা মনটা যেন কীরকম ধুকপুক করছে, কিছু একটা হবে, কিছু একটা হতে চলেছে, এরকম অনেকেরই ফিলিংস আসে। তো ওর ক্ষেত্রেও কিন্তু একদম সেরকমই একটা ফিলিংস আসে এবং ওর মনে হয় কিছু একটা হয়তো হতে চলেছে এবং খুব সাবধান হতে হবে, এরকম একটা কথা ওর মনে বারবার আসে। এবার ওর যে বাকি আরও যে 2 বান্ধবী আছে তারা মোটামুটি টুকটাক ছবি তুলছে, এবং ওর যে বান্ধবী বেশি ছবি তুলতে রিলস করতে পছন্দ করে সে নিজে ভিডিও করছে, ওর আর এক বান্ধবীকে দিয়ে ভিডিও করাচ্ছে। তো কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখে এবং ওর মনে বারবার মনে হচ্ছে যেন কিছু একটা হবে, কিছু একটা হতে পারে এরকম। তো দেখুন, মানুষের মনে যখন এরকম চিন্তাভাবনাগুলো আসে তখন কিন্তু মানুষের আর একটা মন এটাও মানে ব্যাপারটাকে আর কি ঠিক করার চেষ্টা করে। ওর আর একটা মন ওকে বলছে, তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই বান্ধবীদের সাথে এসেছিস, গল্প করছিস, ঘুরছিস, একবার না একটা ঘটনা ঘটেছে, তুই হয়তো সেটা বুঝতে পারিস, তোর হয়তো সেদিন শরীর খারাপ ছিল,
বাট আজকে তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস, তুইও যা, এনজয় কর। এবং ওর বাকি দুই বান্ধবী ডাকে এবং ওরা তিনজনে একসাথে ছবি তোলে। এবং তালসারিতে তো ওরকম উত্তাল সমুদ্র সেরকম ব্যাপারটা তো নেই, কিছুটা খাড়ি মতো জায়গা রয়েছে। এবার ওরা মানে ও আস্তে আস্তে নিজের মনকে বোঝায় যে এইখানে তোর এত ভয় লাগছে কেন, এখানে তো ভয়ের কিছু নেই। এবার তালসারির ওখানে আপনারাও হয়তো অনেকেই জানেন যে ওখানে একটা চোরা বালির কিন্তু ব্যাপার আছে। এবং এই চোরা বালির ব্যাপার শুধু তালসারি বলে নয়, দীঘাতেও রয়েছে, ইভেন পুরীতেও রয়েছে। এবং এই জন্য দেখবেন এই সমস্ত জায়গায় কিন্তু অনেক সময় পর্যটকদের সাথে অনেক মর্মান্তিক ঘটনা ঘটে যায়, মানুষের প্রাণও চলে যায়। তো ওরা মানে ও আসলে গল্প করছে, ওরা একটু মজা করছে। এবার এই করতে করতে মোটামুটি ওরা একটুখানি এগিয়ে গেছে সমুদ্রের দিকে। এবং তখন ওরা তিনজনে একসাথেই রয়েছে হাত ধরে। এবং ওখানকার একজন লোকাল লোক ছিল, তো তাকে ফোন দেয়, ওরা ছবি তোলে, ভিডিও তোলে তিনজনের একসাথে। এরপরে হঠাৎ করেই মানে ওর বাকি দুই বান্ধবী অন্যদিকে হয়ে গেছে এবং ও একদিকে। এবং ও তখন শুধুমাত্র ওইখান থেকেই দূরের একটা ভিডিও করছে। এবং সেই সময় খুব যে বড় ঢেউ এসছে বা প্রচুর জলের কারেন্ট তা কিন্তু একদমই নয়। যারা তালসারি গেছে তারা তো খুব ভালো মতোই জানেন। তো ওইখানে একটা জলের তোড় আসে এবং সেটা অবভিয়াসলি খুব একটা মানে খুব প্রবল কিছু নয়। এবং সঙ্গে সঙ্গে ওর মনে হলো যেন ওর পায়ের নিচ থেকে অনেকটা বালি মানে সরে গেল। এবং সেই চোরা বালির মধ্যে ওর মনে হচ্ছে যেন ওর পা দুটো একদম আটকে গেছে। এবং মুহূর্তের মধ্যে ওর ব্যালেন্সটা চলে যায় এবং ও না ওখানে বসে পড়ে। বসে পড়ার ফলে ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ওর যে বাকি যে আরও যে দুই বান্ধবী ছিল তারা বিষয়টা দেখতে পায়। এবার ওর আগের দিন শরীর ভালো ছিল না, পায়েও ব্যথা ছিল, ওই যে বললাম যে হাঁটতে গিয়ে হালকা হালকা ওর পায়ে লাগছিল। তো সেই জিনিসটা ওর বান্ধবীরাও জানতো, তো সঙ্গে সঙ্গে ওরা চলে এসেছে। এবং ওর আবার মানে ও লিখেছে যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার মনে হলো যেন একটা ফোর্স, একটা শক্তি আমাকে টেনে হিঁচড়ে যেন ওই সমুদ্রের দিকে নিয়ে যেতে চাইছে। এবং আমি আমার সারা শরীরে জোর দিয়ে নিজেকে মানে সামনের দিকে টানার চেষ্টা করছি, আমার নিজের শরীরটাকে। এবং আমি দেখতে পাচ্ছি আমার বান্ধবীরা আমার কাছে আসছে। এবং মানে ওর একমতে আমার এত আমার ভিতরে একটা ইমোশন, একটা ইমোশন কাজ করছে। আমার বারংবার মনে হচ্ছে যে আমাকে ঠিক থাকতেই হবে, আমাকে স্থির থাকতেই হবে, আমি এইভাবে সমুদ্রে তলিয়ে যেতে পারি না। এবং ও মানে বেশ ওই গায়ের জোরে ওই চোরা বালির মধ্য থেকে পা বার করে ও কিন্তু নিজেই বেরিয়ে আসে। তারপরে ওর বান্ধবীরা ওকে হাত ধরে তোলে, যেহেতু ওর পায়ে ব্যথা ছিল। এবং এই ঘটনাটা ঘটার পরে ও বলছে যে আমি জানি না, মানে আমি প্রায় ওখানে 15-20 মিনিট টানা কাঁদি। মানে আমাকে আমার বান্ধবীরা আমার কান্না থামাতে পারছে না, মানে আমার এতটা কষ্ট হচ্ছে। এবং আমি শুধু মনে মনে ভাবছি যে আমার সাথে এটা কেন ঘটলো। মানে আগের দিন ও যখন মন্দারমণিতে ছিল তখন ওর সাথে দুবার এই ঘটনাটা ঘটে। এবং আজকে ও যে তালসারি এসেছে ওর সাথে সেম ঘটনাটা ঘটলো। এবং এই যে একটা ফোর্স ওর মনে হলো যেন ওকে সমুদ্রের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ও বলছে যে আমি এটা মানে আমি অনেককে কথাটা বলেছি, অনেককেই আমি পরবর্তী সময়ে আমার এই অভিজ্ঞতার কথা শেয়ার করি, কিন্তু আমার অফিসেও 2-1 জন বলেছে যে জলে যখন মানুষ এভাবে তলিয়ে যায় তখন এরকমই মনে হয় যে জল টানছে, কিন্তু অ্যাকচুয়ালি তো জল টানে না। কিন্তু এই ব্যাপারটা একরকম। কিন্তু ও বলছে যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমি কিন্তু স্পষ্ট ফিল করেছি কিছু একটা, মানে আগের দিন যেমন ওর মন্দারমণিতে মনে হয়েছিল ওর পিঠের কাছে কেউ একজন প্রেশার দিয়ে ওকে ধাক্কা মারলো, ওর কিন্তু তালসারিতে মনে হয়েছিল কেউ যেন ওকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবং ওর কথা অনুযায়ী, তিয়াশার কথা অনুযায়ী, ওর এই যে ফিলিংসটা হয়েছিল, ওর যে অভিজ্ঞতাটা হয়েছিল, এই অভিজ্ঞতাটার মধ্যে কিন্তু কোথাও কোনো ভুল নেই। এবং ও যখন প্রচণ্ড কান্নাকাটি করে, মানে ওর বান্ধবীরা ওকে অনেক কষ্টে চুপ করায়, ও তখন একটা কথাই বলে যে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, তোরা যদি এখানে এনজয় করা হয়, তোদের যদি আরও ছবি তোলার হয় তোরা তোল, আমি গাড়িতে গিয়ে বসছি। তো ও ওখান থেকে মানে চোখ মুছতে মুছতে চলে আসে এবং ওর বান্ধবীরাও ওকে আর একা রাখে না, ওরাও চলে আসে। এবং ওদের যে
মানে গাড়ি ছিল, তো সেই গাড়ির ড্রাইভার খুব ভালো ছিল, যেহেতু বললাম যে ওদেরই এক বান্ধবীদের বাড়ির ড্রাইভার ছিল। তো তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, এখানে আর আপনাদের থাকার দরকার নেই। তো ওরা একটু এগিয়ে গিয়ে ওখানে চা খাচ্ছে, ওটা চায়ের দোকানে ওরা চা খায়। এবারে ও যেটা এখানে জানিয়েছে যে ওরা যেখানটায় আর কি তালসারিতে ছিল, যেহেতু তালসারিতে একটু ট্যুরিস্ট কম, তো ওখানে না অনেকে প্রি ওয়েডিং শ্যুটের জন্যও যায়, এটা হয়তো আপনারাও জানেন। তো ওরা যখন ওখানে আর কি ছিল, তো ওদের জায়গাটা থেকে বেশ কিছুটা দূরে, বাট ওরা দেখতে পাচ্ছিল একটা কাপল আর দুজন ফটোগ্রাফার ছিল। তো ওরা খুব সম্ভব একটা প্রি ওয়েডিং শ্যুট করছিল, মাথায় টোপর পরা ছিল ছেলেটার, মেয়েটার মুকুট ছিল। তো ওরা একটা মানে মেয়েটি একটা গাউন পরেছিল, আর ওরকম একটা লাল রঙের গাউন পরেছে, ছেলেটা একটা সাদা রঙের একটা পাঞ্জাবি টাইপের পরেছিল, এবং ওরা ফটোশ্যুট করছিল প্রি ওয়েডিং। তো ওরা যখন চা খেয়ে মানে গাড়িটা স্টার্ট দিচ্ছে, তো সেই সময় ওরা দেখছে যে ওই যে ফটোগ্রাফার যে দুজন ছিল, মানে ছেলেটা এবং মেয়েটা যারা আর কি হবু বর বউ, তারা মানে বেশ সিরিয়াস রয়েছে, এবং তাদের হাতে ক্যামেরা স্ট্যান্ড এসবগুলো রয়েছে। আর একজন ফটোগ্রাফার মানে মোটামুটি মানে পুরো ঝিমোচ্ছে, অন্য যে ফটোগ্রাফার সে তাকে মানে একটু কাঁধে সাপোর্ট দিয়ে নিয়ে আসছে। তো কথা কিছু হয়নি, বাট ওদের ওই উত্তেজনা কথাবার্তা থেকে যেটুকু মনে হলো, কোনোভাবে হয়তো ওই একজন ফটোগ্রাফার জলে পড়ে গেছিল, এবং কোনোভাবে তাকে ওরাই উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এবং যেহেতু ওই জায়গায় খুব একটা লোকজন ছিল না ওই সময়, অ্যাটলিস্ট ছিল না, ফলে এক্স্যাক্ট কী ঘটনাটা ঘটেছে সেটা ওরাও জানে না। এবং ওই সময় মানে তিয়াশা নিজে খুব টেন্স ছিল, একে তো ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যথেষ্ট ওকে ট্রমাটাইজ করে দিয়েছিল, আর আর একটা যে ঘটনাটা যেটা ওর খুব মন খারাপ হয়ে যায় সেটা হচ্ছে যে ওই যে বললাম যে ওর ফোনটা জলে পড়ে গেছিল, তো ও যখন নিজের শরীরটাকে ওই চোরাবালির মধ্য থেকে কোনোভাবে এসকেপ করেও বেরোয়, তো ফোনটাকে নিয়ে নিয়েছিল। বাট বুঝতেই পারছেন যে সমুদ্রের জলে যদি ওরকম একটা ফোন পড়ে যায়, তো সেই ফোন তো অবভিয়াস মানে খুব স্বাভাবিক ব্যাপার, খারাপ হওয়ার একটা বিশাল চান্স থাকে। তো ওর ফোনটাও তখন বন্ধ হয়ে গেছিলো। তো সেটাও ওর খুব মন খারাপ হয়ে যায় যে আমি ঘুরতে এলাম, আমার ফোনটা এভাবে নষ্ট হয়ে গেল, এবার ফোনটা কি আদৌ ঠিক হবে? তো সেটা নিয়েও ওর একটা মনের মধ্যে চিন্তাভাবনা চলছে, যেটা খুবই স্বাভাবিক। তো এটুকু বুঝতে পারলো যে ওই ছেলেটির সাথেও কিছু একটা তো ঘটেছে, এবং সেটা কী ঘটেছে এক্স্যাক্ট ও জিজ্ঞেস করেনি। আর ওরাও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ওদের সাথে দামি দামি ক্যামেরা, বড় বড় স্ট্যান্ড এসব ছিল। বাট কিছু যে একটা ঘটেছিল সে বিষয়ে ওরা নিশ্চিত, মানে সেটা ওর বান্ধবীরা বেশিটা খেয়াল করেছে, ও অতটা তখন খেয়াল করেনি, বাট ও একবার দেখেছে, যেহেতু ও নিজের ফোনটা নিয়ে একটু বিজি ছিল। তো এই ঘটনাটা ঘটার পরে ও যেটা লিখেছে তিয়াশা, যে আমি 5 দিন মানে বাড়ি থেকেই অফিস করেছি আসার পরে, কারণ আমার 5 দিন শরীর শুধু খারাপ ছিল তাই নয়, আমার মন প্রচণ্ড খারাপ ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে এটা কেন হঠাৎ করে ঘটলো। এবং ওর একদম ও লিখেছে যে আমার মনে হচ্ছিল আমি যেন খুব কাছ থেকে মৃত্যুকে দেখে ফিরলাম, মানে আরেকটু হলেই হয়তো আমার সাথে একটা বিশাল কিছু ঘটে যেতে পারতো, হয়তো সেই জিনিসটাকে আমি জাস্ট ছুঁয়ে মানে ফিরলাম, এবং ভগবানের অনেক আশীর্বাদ ছিল বলে আমি হয়তো আবার বাড়িতে ঠিকমতো আমার মা বাবার কাছে ফিরে এসেছি। এবং ও যখন এই মানে 3-4 দিন ওর প্রচণ্ড মন খারাপ, ও অফিস যাচ্ছে না, ওর বাড়িতেও মন টিকছে না, কাজ করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, ঘুম আসছে না। তো আলটিমেটলি ও ওদের পাড়াতেই একটা মন্দিরে যায়, এবং বাড়িতেও সুন্দর করে ও সন্ধে দিত। তো 5 দিন পর থেকে আস্তে আস্তে ওর মনটা একটু চেঞ্জ হয়। কিন্তু 50 দিনের মাথায়, মানে এই ঘটনাটা ঘটার 50 দিনের মাথায় যখন এই দুর্ঘটনার কথাটা ও শোনে, টিভিতে যখন দেখে এই অভিনেতা এবং তার কিছুদিন পরে এক চিকিৎসক দম্পতির, এটা কিন্তু ওকে আবার নতুন করে খুব মানে স্টান্ট করে দেয়। ও খুব অবাক হয়ে যায় এই ঘটনাটা শুনে, যে জায়গায় জাস্ট কিছুদিন আগে ও এত বড় একটা দুর্ঘটনার কবল থেকে কোনো রকমে বেঁচে ফিরেছে, ভগবানের আশীর্বাদে ও একটা মর্মান্তিক পরিণতি হওয়া থেকে ও বেঁচেছে, ঠিক সেই জায়গা থেকে একজন অভিনেতা রাহুল, তিনি এবং তার কিছুদিন পরে এক চিকিৎসক দম্পতি সেভাবে আর কি প্রাণ হারালেন। তো এটা ওর কাছে ভীষণ রকমভাবে শকিং ছিল। দেখুন, আসল কি ব্যাপার ঘটেছিল সেটা তো আমরা কেউ জানি না, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার,
কিন্তু ওই জায়গাতেই ঘটেছে এবং যার সাথে কিছুদিন আগেই ওখানে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে যে বেঁচে গেছে, মানে সে যখন এই ঘটনাটা শোনে তখন তার মনে কী ধরনের রিয়াকশান হয় সেটা বলাই বাহুল্য। তো বুঝতেই পারছেন যে ওর কাছে এই ব্যাপারটা কতখানি আর কি শকের বিষয় ছিল। তো এইটা ও শেয়ার করেছে এবং আমার মনে হলো যে এই ঘটনাটা এখন আপনাদের সামনে শেয়ার করাটা খুব দরকার। কারণ সামার ভ্যাকেশন আসছে, এমনিতেও সারা বছরই মানুষ দীঘা, পুরী, মন্দারমণি, তালসারি এই জায়গাগুলো তো প্রচুর প্রচুর পর্যটক আসেন, তারা আনন্দ করতে আসেন, তারা অনেক রকমের প্ল্যান করেন। কিন্তু এই আনন্দ উৎসবের মাঝেও সাবধানতা অবলম্বন কিন্তু সবসময় দরকার। এবং আপনারা যখন যাবেন আপনাদের প্রিয়জনকে কিন্তু খুব খেয়াল রাখবেন, নিজেরাও নিজেদেরকে সাবধানে রাখবেন, প্রিয়জনকেও খুব খেয়াল রাখতে হবে। কারণ কখন কিভাবে কি ঘটে যায় কেউ বলতে পারে। যদিও সবটা ভগবানের হাতে বলে আমার মনে হয়, যে ভগবান মানে সবার মাথার উপরে আছেন, তিনি নিশ্চয়ই সব কিছু দেখছেন। তবুও নিজেদের হাতে যতটুকু আছে ততটুকু কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। তো এই জন্যই আমার এই এপিসোডটা বানানো, এই জন্যই আমার প্রথমে এই ঘটনাটা আপনাদেরকে বলা। এবারে আমি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় পর্যায়ে। তো আমি একটা নতুন সেগমেন্ট আপনাদেরকে আগেই বলেছিলাম যে তৈরি করেছি, যেখানে আমি অনেক ইমেল পাই, মানে সেখানে অনেকের ব্যক্তিগত কথা শেয়ার করে। সবাই তো কোনো না কোনো ঘটনা বা কোনো কিছু শেয়ার করে, ওরকম কোনো একটা বড় কিছু শেয়ার করে তা তো না, অনেক ছোটো ছোটো ঘটনা, ছোটো ছোটো প্রবলেম তাদের জীবনে হয়তো হচ্ছে, সেগুলো শেয়ার করে। তো আমি এই সেগমেন্টে একটা এরকমই ইমেল আপনাদের সামনে পড়ব। এবার যেহেতু এটা কোনো সে অর্থে ঘটনা নয়, কারোর জীবনে চলছে এরকম একটা কিছু ইনসিডেন্ট তারা শেয়ার করে, তো সেই জন্য আমি এই সেগমেন্টে কিন্তু যিনি ইমেলটা করেন তার নামটা বলি না। অবশ্যই আমার মনে হয় এটা বলাটা ঠিক হবে না। তো এরকমই একটা ইমেল আমি এখন আপনাদের সামনে বলবো। যেই ইমেলটা যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে যদি আমাকে বলতে হয়, তিনি একজন বছর 42-এর ভদ্রমহিলা। তিনি খুব ভালো গান করেন এবং একটা সময় উনি চাকরি করতেন, কিন্তু কিছু সাংসারিক কারণের জন্য ওনাকে চাকরিটা ছেড়ে দিতে হয়। এবং চাকরি ছাড়ার পরে উনি একদম সংসারের দিকেই ফুল ডেডিকেশন দেন এবং খুব মন দিয়ে উনি সংসারটাই করেন। এবার যখন ওনার বয়স ধরুন 34, ততদিন অবধি কিন্তু ওনার জীবনে কোনো সমস্যা ছিল না। ওনার হাজব্যান্ড ভীষণ ভালো, ওনার 2 ছেলে, ওনার শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো, বাপের বাড়ির লোকজনও ভালো। এবং ওনার জীবনে উনি খুব উনি লিখেছেন যে আমি খুব অল্পতেই সন্তুষ্ট। আমি জীবনে কখনোই খুব বিশাল টাকা পয়সা চাইনি, খুব বিশাল লাক্সারি চাইনি, খুব বিশাল আমার কোনো ডিমান্ডও ছিল না, আজও নেই। তো আমি আমার জীবনটা নিয়ে খুব খুশিতে ছিলাম। আমার কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ হয় না, আমার রাগও খুব কম হয়, এইরকম আর কি। বুঝতেই পারছেন, একজন খুব কাম কুল ক্যাজ একজন মানুষ। হঠাৎ করেই 34 বছরে ওনার জন্মদিন হলো। ঠিক তার পরের দিন থেকেই ওনার না একটা অদ্ভুত রকমের, উনি লিখেছেন একটা অদ্ভুত রকমের বিষয় আমার মধ্যে হওয়া শুরু হলো। এবার প্রথম উনি বিষয়টাকে না খুব একটা গুরুত্ব দিতেন না। তো বিষয়টা যদি আপনাদেরকে আমি বলি, আপনারাও কিন্তু খুব অবাক হয়ে যাবেন। আমি এরকম জিনিসটা খুব একটা শুনিনি। অনেক ছোটোবেলায় আমি একজনের একটা ঘটনা এরকম শুনেছিলাম, অনেক ছোটোবেলা, সেটা আমার আর কি অনেক ছোটোবেলার কথা বলছি। বাট আমার সেটা মনে হয়েছিল যে এটা হতে পারে না, এটা জাস্ট মিথ্যে কথা, মনের ভুল, এটা আমার মনে হয়েছিল। বাট আজকে এত বছর পরে যখন একটা এরকম ঘটনা আমি ইমেল পেলাম আর কি, ইমেলে পড়লাম, আমার কিন্তু খুব অদ্ভুত লাগলো এবং সেই জন্য আমার মনে হলো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে আমি শেয়ার করব। তো 34 বছর ওনার জন্মদিন হলো। তো তার পরের দিন থেকেই ওনার না উনি সেদিন ছাদে গেছিলেন। তো ওনার মনে হলো ছাদের কর্নারে কেউ যেন বসে আছে এবং উনি ছাদে ঢুকছে দেখে সেই যে জিনিসটা বসেছিল সে লাফ দিয়ে পাশের ছাদে চলে গিয়ে তার পাশ দিয়ে কোথাও একটা চলে গেল। এবার ওনার বাড়ির সাথে পাশের বাড়ির ডিস্টেন্স প্রায় ধরুন 8 ফুট, পাশের বাড়ির ছাদের ডিস্টেন্স। এবার ওই যে ওনার মনে হলো যে ওনার উনি বিকেলবেলা নাগাদ ছাদে গেছেন, হঠাৎ করে যে ওনার মনে হলো যে ওনার ছাদের কার্নিশ থেকে কেউ একজন লাফিয়ে চলে গেল। এটা দেখেই এটা যখন উনি বুঝতে পারলেন, উনি সঙ্গে সঙ্গে ছাদের কর্নারে গিয়ে দাঁড়ালেন। উনি দেখলেন সেখানে কিছুই নেই এবং তারপরে উনি ভাবলেন
যে আরে কিছু একটা জিনিস যদি এখান থেকে লাফ দেয় তাহলে তার পক্ষে এতটা ডিস্টেন্স কভার করে পাশের ছাদে গিয়ে পড়ে, এটা তো খুব একটা স্বাভাবিক বিষয় নয়। মানে তাকে মানে একদম সুপার ট্যালেন্টেড লোকজন হতে হবে, আর এতটা রিস্কিউ কেন নেবে হঠাৎ করে, এটা কিন্তু ওনার মনে হয়। যাই হোক, প্রথমবার উনি এই বিষয়টা ওনার মনে এলো, উনি কিন্তু পুরোপুরি বিষয়টাকে অ্যাভয়েড করলেন। উনি ভাবলেন যে দূর, এটা আবার হয় নাকি, এটা জাস্ট আমার মনের ভুল, এটাকে নিয়ে অত ভাবার কিছু নেই। তো উনি ভাবনা চিন্তা ছেড়ে দিলেন এবং উনি তারপরে ওনার কাজ সেরে নিচে চলে এলেন। তো এরপরে 2-3 দিন কেটে যায় এবং সেই 2-3 দিন উনি কিন্তু কিছু আলাদা করে ফিল করেন না। হঠাৎ করেই একদিন ওনারা কি হলো, ওনাদের এক মাসি শাশুড়ির বাড়িতে একটা পুজো নিমন্ত্রণ ছিল। এবার পুজোর নিমন্ত্রণ, বাড়িটা 3 তলা বাড়ি এবং পুজো হচ্ছে ছাদে প্যান্ডেল করে, এবং অনেক লোকজন এসেছে এবং ওনারাও বেশ সকাল সকাল গেছেন। এবং যিনি ইমেলটা করেছেন তিনি জানিয়েছেন যে উনিও পুজোর কাজকর্ম করছিলেন, তো জিনিসপত্র গোছাতে গোছাতে একটা জিনিস আর কি কম পড়ে, তো বলে যে নিচে ঠাকুর ঘর রয়েছে, ওখান থেকে নিয়ে আসতে হবে। তো ইনি বলেছেন ঠিক আছে আমি নিয়ে আসছি। ওখানে আরও সবাই একটু বয়স্ক ছিল, বললো যে ঠিক আছে আমি নিয়ে আসছি, কোনো ব্যাপার না। তো উনি কী করেছেন, উনি ছাদ থেকে একতলায় এসছেন। এবার একতলায় তখন কেউ ছিল না। এবার যেখানে ঠাকুর ঘরটা তার আগে একটা বারান্দা মতো করিডোর আছে। সিঁড়ি থেকে নেমে ওই বারান্দা মতো করিডোরটা দিয়ে উনি যখন যাচ্ছে, হঠাৎ করেই দেখছে যে একটা লোক সে সাইড ফেসে বসে, মানে ধ্যানরত অবস্থায় যেরকমভাবে মানুষ বসে থাকে সেরকমভাবে বসে রয়েছে। এবং উনি যাকে দেখে, তো তখন মানে উনি না খুব ক্যাজুয়ালি বলেছে যে তুমি এখানে বসে আছো কেন, ছাদে সবাই আছে, একটু পরে পুজো শুরু হবে, তুমি ওখানে চলো। তো তখন নাকি যে ওভাবে বসেছিল সে ওইভাবেই বসে রইল, কিন্তু তার ঘাটটা উল্টো দিকে কীরকমভাবে যেন ঘুরে গেল, এবং এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবং এই ভয় পাওয়াটাও কিছু নয়, যখন ওই মুখটা যখন ঘুরে যায়, উনি যখন তাকায় তখন দেখছে যে ওনার যে মাসি শাশুড়ি বাড়িতে উনি এসেছেন সেটা হচ্ছে ওনার শ্বশুর মশাই, ওই যেভাবে যে বসে রয়েছে সে হচ্ছে ওনার শ্বশুর মশাই। এবং সেই শ্বশুর মশাই কিন্তু আজ থেকে প্রায় 14 বছর আগে মারা গেছে। এবং এই ভদ্রমহিলা যিনি লিখেছেন ইমেলটা, তিনি কিন্তু ওনাকে খুব ভালো মতোই চিনতেন। এবার প্রথমবার যখন ওইভাবে মানে সাইড ফেসে দেখেছে, উনি ততটা বুঝতে পারেনি, ভেবেছে বাড়ির কেউ হবে, ওনাদের কোনো আত্মীয় স্বজন হবে। কিন্তু ওইভাবে অস্বাভাবিকভাবে, মানে আপনি একটা সাধারণ স্বাভাবিক মানুষের পক্ষে কিন্তু মানে কতটাই বা ঘাড় ঘোরানো সম্ভব, যদি অতিরিক্ত বেশি ঘোরা তাহলে আপনাকে পুরোটাই ঘুরে যেতে হবে। কিন্তু ওই যে জিনিসটা ছিল, সে অশরীরী বলবো বা বিদেহী যাই আমি বলি না কেন, তার ঘাটটা অস্বাভাবিকভাবে ঘুরে যায়। এবং এটা দেখে, এবং যখন উনি মুখটা দেখেন, দেখছে চোখ দুটো পুরো ম্লান, মানে একটা মৃত মানুষের চোখের মতো আর কি ম্লান, কীরকম স্থির, এবং ওনার দিকে ওইভাবে মনে হচ্ছে যেন কীরকম একটা অতল গভীরে তাকিয়ে রয়েছে। এটা দেখে ওনার হাতে একটা থালা ছিল, উনি থালা ফেলে উনি ছুটে 3 তলায় চলে আসে এবং উনি দরদর করে ঘামছেন। ওনার হাজবেন্ড ছিল, আরও লোকজন ছিল, তো সবাই ওনাকে দেখে বলছে কি এনেছো, তো উনি না কিছু বলতে পারছে না। এবং ওনার হাজবেন্ড দেখছে যে উনি দরদর করে ঘামছে, তো ওনার হাজবেন্ড এসে বলছে যে কী ব্যাপার, তুমি এত ঘামছো কেন, এত তো গরম নেই। তো উনি না তখন ব্যাপারটা নিজেকে একটু সামলে নেয়, উনি বলেন না আমি তো পেলাম না। তো তখন উনি ওনার হাজবেন্ডকে বলছে তুমি একটু আমার সাথে নিচে চলো না, আমাকে একটু দেখিয়ে দেবে। তখন বলছে যে আচ্ছা তুমি পাওনি, ঠিক আছে চলো তাহলে। তো ওনাকে নিয়ে নিচে নামে এবং যথারীতি দেখছে ওখানে কিচ্ছু নেই, এবং ঠাকুর ঘরে ঢুকে যে জিনিসটা আর কি নিতে উনি গেছিলেন সেই জিনিসটা একদম সামনে রাখা ছিল। তো উনি ওটা নিয়ে নেন, নিয়ে উনি ওপরে এসে, এবং ওনার হাজবেন্ড ওনাকে দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে, তো বলছে তোমার কি শরীর খারাপ লাগছে বা কিছু, উনি বলেন না না আমি ঠিক আছি। এবার দেখুন, প্রথম দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু উনি ওনার হাজবেন্ডকে বলেনি, এই দিনের ঘটনাটা উনি বলেনি। যাই হোক, পুজো টুজো সেরে ওনারা সেই দিনটা থেকে যায়, এবং সেই দিনটা উনি লিখেছেন যে আমার একদম ঘুম হয়নি, আমি মানে প্রচণ্ড টেনশন করছি যে কি হচ্ছে ব্যাপারটা, কেন আমি এরকম দেখলাম। আর ওই যে তার আগের দিন ওই যে ছাদের কর্নারে মনে হলো যেন কেউ ছিল, সে মানে দৌড়ে চলে গেল, এটাও কিন্তু ওনার কাছে প্রচণ্ড একটা ভয়ের একটা শকিং ব্যাপার ছিল, যেটা আমি কি দেখলাম এবং কেনই বা দেখলাম। যাই হোক,
তো ওনার তো প্রচণ্ড ভয় লাগছে, সেই রাতটা ঘুম হলো না। যাই হোক, পরের দিন আবার ওনারা বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে ওনার প্রচণ্ড জ্বর আসে, প্রচণ্ড জ্বর। তো ওনার হাজব্যান্ড ওনাকে বলছে যে দেখো, আমি সেদিনই তোমাকে দেখে বুঝেছি তোমার অস্বস্তি হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তুমি সেদিন বললে না, তাহলে আমরা না হয় চলে আসতাম, দেখো তোমার এবার জ্বর হয়ে গেল। তো উনি তো বুঝতে পারছে যে ওনার শরীরটা কেন অ্যাকচুয়ালি খারাপ হয়েছে, মানে কাজকর্মের ব্যস্ততার জন্য নয়, অ্যাকচুয়ালি খারাপ হয়েছে এই অস্বাভাবিক যে জিনিসগুলো উনি দেখেছেন পিওরলি তার জন্য। যাই হোক, তো এরপরে উনি ওনার হাজব্যান্ডকে বলে যে জানো তো আমি এরকম দেখেছি। তো তখন বলছে যে তুমি মানে ওনাকে দেখেছো, উনি তো 14 বছর আগে মারা গেছে। বলছে হ্যাঁ, উনি 14 বছর আগে মারা গেছে। এবার এখানে টুইস্টটা হচ্ছে, ওনার মাসি শাশুড়ির যে শ্বশুর মশাই তিনি যে মারা গেছিলেন, তার মৃত্যুটা কিন্তু খুব একটা স্বাভাবিক মৃত্যু ছিল না। মানে স্বাভাবিক নয় বলতে আমি বোঝাতে চাইছি, ওনার কিন্তু মানে অপঘাতে জীবনটা চলে গেছিল। উনি বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন, বাজার করে উনি বাড়িতে চলেও আসেন, এবং সেই দিন নাকি উনি হঠাৎ করে ওনার মনে হয়েছিল উনি অনেক মাছ খাবেন। মানে এমনিতে উনি খেতে খুব ভালোবাসতেন এবং উনি একবারে 4 পিস মাছ খেতেন, মানে এটা নর্মাল ছিল। কিন্তু সেই দিন উনি বলেন যে আমাকে, মানে উনি বাজার থেকে প্রায় 5-6 রকমের মাছ কিনে এনেছিলেন, এবং ওনাদের বাড়িতে একজন রান্নার লোকও ছিল। তো রান্নার লোককেও বলে যে তুমি অনেক রকমের মাছ রান্না করো, এবং যেহেতু বাড়িটা বড় ছিল, লোকজনও বেশি ছিল, তো বাড়ির বউদেরকেও কিছু না কিছু করতেই হতো। তো সেই দিন বাড়িতে 6 রকমের মাছ রান্না হয়, এবং ওই 6 রকমের মাছ উনি 2 পিস করে নিয়েছিলেন। মানে যে মানুষরা 4-5 পিস নর্মালি খায়, সে প্রায় 12 পিস মাছ নিয়ে বসেছে, এবং সে নিজেই বলেছিল যে আমি এতগুলো মাছ খাবো, এবং সে অতগুলো মাছ খায়। এবং যে লাস্ট মাছের পিসটা উনি খাচ্ছিলেন, সেই মাছের মানে উনি খেতে খুব ভালোবাসতেন এবং খুব আস্তে আস্তে খেতেন। তো ওনার বিষয়টা ছিল যে ওনার একটা আলাদা ডাইনিং টেবিল ছিল ছোট, সেখানেই উনি খেতে বসতেন। তো সেখানেই উনি খাচ্ছিলেন, এবং যেহেতু ওনার খেতে অনেকটা সময় লাগতো, তো স্বাভাবিকভাবেই ওনার আশেপাশে সেও অতটা সময় তো আর কেউ থাকে না, সবারই কাজ আছে, সবাই কাজে ব্যস্ত থাকে। তো শেষ মাছের পিসটা খাওয়ার সময় ওনার গলায় কোনোভাবে কোনো কাঁটা বিঁধে যায়। এবং সেই কাঁটা বিঁধে অবস্থায় উনি কিছুক্ষণ ছটফট করেন, এবং কাউকে উনি ডাকতেও সেভাবে পারছিলেন না। তো কিছুক্ষণ পরে বাড়ির লোকের চোখে পড়ে যায় বিষয়টা। তো ওনাকে ভাত, ঘরে কলা ছিল, সেই কলা খাওয়ানো হয়, ভাতের দলা করে খাওয়ানো হয় যাতে কাঁটাটা গলা থেকে নেমে যায়, কিন্তু সেটা আর নামে না, এবং উনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানে ইহলোক ত্যাগ করেন। এবং ওনার এই মৃত্যুটা কিন্তু মানে সকলের কাছে একটা প্রশ্ন ছিল যে হঠাৎ করে, মানে উনি মাছ খেতে ভালোবাসতেন সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে বাজার থেকে 6 রকমের মাছ নিয়ে এসে উনি 2 পিস করে প্রত্যেকটি মাছ খাতেন, এটা খুব একটা স্বাভাবিক নয়। মানে একটা মানুষ 12 পিস মাছ এমনি খেয়ে নেবে বাড়িতে, এটা তো খুব একটা মানে খুব তো সাধারণ সাউন্ড করে না, এটা একটু অস্বাভাবিক ব্যাপারই বটে। তাহলে কি উনি বুঝতে পেরেছিলেন যে ওনার শেষ সময় আগত, সেটা জানা নেই। যাই হোক, তো সকলেরই খুব খারাপ লাগে, এবং সেই সময় ওনার মানে এই শ্রাদ্ধ আর শান্তি খুব বড় করে করা হয়, অনেক লোকজন নিমন্ত্রণ করা হয়। যে 6 রকমের মাছ আর কি উনি সেদিন রান্না হয়েছিল, উনি খেয়েছিলেন, সেই 6 রকমের মাছই কিন্তু শ্রাদ্ধতেও করা হয়েছিল। ফলে ওনার মৃত্যুটা সকলের কাছেই একটা প্রশ্নচিহ্ন রেখে গেছিল যে তাহলে কি উনি বুঝে গেছিলেন যে ওনার শেষ সময় আগত? আর যদি সত্যি উনি বুঝে গিয়ে থাকেন, তাহলে উনি কি করে বুঝলেন? এটাও কিন্তু একটা খুব বড় প্রশ্ন ছিল সবার কাছে। তো ওনার হাজব্যান্ড যেটা লিখেছে যে আমার হাজব্যান্ড আমাকে অলওয়েজ প্রচণ্ড সাপোর্ট করে, এবং আমাকে ভালো তো বাসে, এবং আমার উপরে খুব নির্ভর করে, এবং আমি যদি ওকে কোনো একটা কথা বলি, ও অলওয়েজ আমার কথাটা শোনে এবং বোঝে যে ও যখন বলছে তার মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তো ওনার হাজব্যান্ড বলল যে ঠিক আছে, তুমি দেখেছো যখন বলছো, নিশ্চয়ই কিছু তো তোমার চোখের সামনে এসেইছে। তখন বলছে আচ্ছা তুমি কি ওই বাড়িতে গিয়ে কি আগে ওই ছবিটা দেখেছিলে? বলছে না, আমি তো ওই ছবি দেখিনি। মানে ওনার ঘরে একটা ওনার ছবি টানানো আছে, এবং সেই ঘরটা এমনিতে খুব একটা ব্যবহার হয় না, কিছু জিনিসপত্র রাখার জন্যই ব্যবহার হয়। যদি বাড়িতে অনেক লোকজন একসাথে আসে তখন হয়তো কেউ শোয়, আদারওয়াইজ ওই ঘরে কেউ থাকে না। প্রচুর জিনিসপত্র দিয়ে মানে ঘরটা পুরো একদম ঠাসা রয়েছে। তো উনি বলছেন না, আমি ওই ঘরে যাইনি। তো ওনার হাজবেন্ড তখন মনে মনে ভাবে
যে আরে ও যখন যায়, উনি অনেক সময় হয় না যে আমরা কোনো একটা মৃত মানুষের ছবি দেখলাম, সেটা আমাদের চোখে মনে একটা ধাঁধা সৃষ্টি করলো, সেটার থেকে হয়তো আমাদের একটা হ্যালুসিনেশন হয়, এটা অনেক সময় হয়, হতেই পারে। কিন্তু এনার ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। তো এরপরে উনি তখন ওনার হাজবেন্ড তার কয়েকদিন পরই আর কি একটা মানে জাস্ট ছুতোয় ওই বাড়িতে ফোন করে, এবং ফোন যখন করে তো ফোন করার সময় টুকটাক কথা বলতে বলতে উনি জানতে পারে, এটা ওনারা জানতো না, যে ওই বাড়িতে নাকি কিছু কিছু এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলো খুব একটা স্বাভাবিক নয়। এবং এই যে পুজোটা হয়েছিল বড় করে, এই পুজোটা কিন্তু ওরা সেই জিনিসটার জন্যই ওদের ঠাকুরমশাই বলেছিল যে একটা ভালো করে পুজো দিতে পারে, তো সেই জন্যই কিন্তু ওই পুজোটার আয়োজন করা হয়েছিল। কিন্তু এবারে প্রশ্ন হলো যে ইনি কেন, এই ভদ্রমহিলা তিনি কেন এগুলো বারবার দেখতে পাচ্ছেন? এবং ওই যে বললাম যে 34 বছর বয়সের আগ অব্দি ওনার জীবনে কিন্তু এরকম কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে এই সময় কেন ওনার জীবনে এই সমস্যাগুলো হওয়া শুরু হলো? যাই হোক, তো একদিন হঠাৎ করে ওনাদের বাড়িতে খবর এলো যে, আচ্ছা তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একদিন উনি ঘুমোচ্ছেন, তো খুব ভোরবেলা, খুব ভোরের বেলা, তখনও আর কি দিনের আলো পুরোপুরি ফোটেনি, ওনার ঘুমটা ভেঙে যায়। উনি সাধারণত ঘুম থেকে ওই 6টা থেকে 6:30টার মধ্যে ওঠেন রোজ। এবার হঠাৎ করেই ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি নাকি দেখেন যে ওনাদের দরজার সামনে, বেডরুমের যে দরজা, সেই দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, এবং যে দাঁড়িয়ে রয়েছে সে ধুতি পরে দাঁড়িয়ে রয়েছে, এবং ওনার চোখটা খোলে, এবং উনি হঠাৎ করেই যখন দেখছে, মানে আপনি ধরুন আপনার বেডরুমে আপনার বিছানায় আপনি শুয়ে আছেন, হঠাৎ করেই যদি দেখেন যে কোনো অজ্ঞাত পরিচয় কেউ, মানে যেরকম মানুষ বা যেরকম কেউ আপনার বাড়িতেই নেই, হঠাৎ করে যদি দেখেন যেরকম ভোরের দিকে কেউ একজন দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আপনার মানে ঘুম চোখে মনে একটা ভয় লাগবে, আপনি ভালো করে দেখার চেষ্টা করবেন যে আদৌ আপনি যেটা দেখছেন সেটা ঠিক দেখছেন না ভুল দেখছেন। তো যথারীতি উনিও সেভাবে তাকিয়েছে, এবং উনি দেখেন যে সে এক পা আরও এগিয়ে এলো দরজা থেকে খাটের দিকে, এবং ওই সামান্য আলোতে, ঘরে জাস্ট ভোরের আলো ফুটছে, জানলা দিয়ে সামান্য হয়তো একটু আলো ঢুকছে, তো সেই আলোতে উনি যেটুকু বুঝতে পারেন যে হচ্ছে সেই ব্যক্তি, মানে ওনার সেই মাসি শাশুড়ি যিনি ছিলেন তার শ্বশুর মশাই, এবং তিনি মৃদু হেসে হঠাৎ করেই ঘর থেকে উধাও হয়ে গেলেন, মানে একদম মিলিয়ে গেলেন। এবং যে মুহূর্তে মিলিয়ে গেলেন সেই মুহূর্তে না ওনার বুকের ভিতরটা ধড়াস করে ওঠে, কারণ প্রথম যখন উনি ওই ঘুম চোখে আধা ঘুম আধা জাগা অবস্থায় উনি যাকে দেখছিলেন, ওনার প্রথমে মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি। এবার ওনার চোখের সামনে যখন সেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল, তখন উনি বুঝতে পারলেন যে উনি যেটা দেখছিলেন আদতে সেটা ওনার মনের ভুল ছিল না, ওটা সত্যি সত্যিই কেউ দাঁড়িয়েছিল। এবং খুব অদ্ভুত বিষয় হচ্ছে, ঠিক এর পরের দিন ওনার ওই বাড়ি থেকে, মানে ওনার ওই মাসি শাশুড়ির বাড়ি থেকে ফোন করে বলে যে হঠাৎ করেই নাকি ওনাদের বাড়িতে একটা আম গাছ আছে, কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, হাওয়া নেই, হঠাৎ করেই নাকি আম গাছের একটা বড় সড়ো ডাল, বেশ বড়, মানে কারোর গায়ে যদি পড়ে না সে ভালো আহত হবে এরকম আর কি বড় ডাল ভেঙে পড়েছে। এবং সঙ্গে সঙ্গে ওরা এই ঘটনাটা ওদের ঠাকুরমশাইকে জানায়, তো ঠাকুরমশাই নাকি বলেছেন যে ওই যে তোমরা পুজো দিয়েছিলে না, তো এখানে যে আর কি যদি যেটা ভাবা হচ্ছে যে ওনার আত্মার শান্তি হয়নি, যেহেতু ওনার সেই সময় মারা যাওয়াটা স্বাভাবিক ছিল না, তো তার বিদেহী আত্মা এখান থেকে বেরিয়ে গেছে। এবং ভাবুন, মানে উনি যেটা লিখেছেন যে আচ্ছা ম্যাডাম, আপনি তো অনেক ধরনের গল্প বলেন, আপনি অনেক ধরনের ঘটনা শোনান, তো আপনার কি মনে হয় এই যে আমার সামনে, আমি যে আমার ঘরে তার আগের দিন দেখলাম, আর পরের দিনই নাকি এইরকমভাবে একটা গাছের ডাল নিজে নিজে ভেঙে পড়ে, এই দুটো মানে আমার দেখাটা যদি আমি একটা সেকেন্ডের জন্য ধরেও নিই, যদিও এটা ভুল নয়, আমি কিচ্ছু ভুল দেখিনি, যদি আমি ধরেও নিই যে ভুল ছিল, তাহলে ওদের বাড়িতে ওই গাছের ডালটা ঠিকঠাক পরের দিনই ভেঙে পড়লো কী করে? আর আমি যাকে দেখেছিলাম, আমি তো এই ব্যাপারটা জানতামই না যে ওদের বাড়িতে অলরেডি এরকম একটা কোনো ঘটনা ঘটছে, এটা আমার তো জানাই ছিল না। তো সত্যি কথাই, মানে এটাকে যুক্তি দিয়ে কিন্তু আমরা কেউ প্রমাণ করতে পারবো না যে উনি ভুল বলছেন, এবং ওনার হাজবেন্ডও নাকি বলেছেন যে না, এটা নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার ঘটছে। তো এরকম ওনার সাথে না মাঝে মধ্যেই হওয়া শুরু হলো, মানে ধরুন 1 মাস 1.5 মাস অন্তর অন্তরই উনি ধরুন বাড়িতে
থেকে হয়তো উনি কোথাও গেছেন। ইভেন উনি আরেকটা যেটা বেশ ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছে সেটা হচ্ছে যে উনি ওনার হাজবেন্ড, ওনার পুরো ফ্যামিলি সবাই মিলে দিল্লিতে যাচ্ছিলেন। দিল্লিতে ওনার হাজবেন্ডের একটা কাজ ছিল এবং ওনাদের এক আত্মীয়ের বিয়েও ছিল। তো ওনারা কলকাতা এয়ারপোর্টে আসে এবং সেখান থেকে ওরা দিল্লির ফ্লাইট ধরবে। এবার ভাবুন, একটা এয়ারপোর্ট মানে ঝা চকচকে চারিদিক, প্রচুর প্রচুর দোকান পাশা, লোকজন, এয়ারপোর্ট বলে কথা। তো সেইখানে কি কখনো কোনো মানুষের এরকম ভ্রম বলুন বা এরকম কোনো ভয় পাওয়া, এগুলো কি কখনো হতে পারে? কিন্তু এনার সাথে হয়েছে। কীরকম ব্যাপারটা শুনুন। উনি এয়ারপোর্টে মানে জাস্ট ওনাদের ফ্লাইট বোর্ড করার মিনিট 20 আগে উনি ভাবলেন যে আমাকে একবার টয়লেট যেতে হবে। তো উনি ওনার ব্যাগপত্র মোটামুটি লাগেজ তো দেওয়া হয়ে গেছে, ওনার হ্যান্ড ব্যাগটা উনি ওনার হাজব্যান্ডের হাতে দিয়ে বলছে দাঁড়াও আমি আসছি। তো উনি গেছেন। এবার এয়ারপোর্টের ভিতরে কলকাতায় যে টয়লেটগুলো যেরকম থাকে, পাশাপাশি অনেকগুলো টয়লেট থাকে, তো এরকম একটা টয়লেটে উনি ঢুকেছেন। এবারে ওনার যখন ওয়াশরুম ইউজ করা হয়ে গেছে, এবার উনি যখন বেরোবেন, উনি দেখেন যে উনি দরজাটা খুলেছেন, ঠিক ওনার মুখের সামনে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং মহিলাটি কীরকম একটা অদ্ভুত দৃশ্যে ওনার দিকে তাকিয়ে আছে। মানে ধরুন আপনি টয়লেট ইউজ করবেন, এবার ধরুন সেটা অকুপায়েড আছে, এবার আপনি তো একটু ডিস্টেন্সে ওয়েট করবেন যে ঠিক আছে কেউ বেরোবে তারপরে আপনি সেই টয়লেটে ইউজ করতে ঢুকবেন। কিন্তু উনি দেখেন মানে উনি দরজাটা খুলেছেন আর মুখের সামনে যেন একেবারে একটুলে ধাক্কা লেগে যাবে এরকম আর কি কাছাকাছি একটা মহিলা দাঁড়িয়ে আছে। এবং সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা, সব থেকে মানে গা ছমছমে যে বিষয়টা, মানে ওই মহিলারকে উনি যখন একটু অস্বস্তি লাগে যেভাবে মুখের সামনে টয়লেটের দরজার মুখের সামনে আবার কে দাঁড়ায়। তো উনি যখন সাইড কেটে বেরিয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে ওই মহিলাটার না মানে ওনার হাতে টাচ করে, মানে ওনার মনে হলো যেন ইন্টেনশনালি টাচ করেছে। তো যখন টাচ করে মানে উনি বলছেন যে ওই হাতের যে টাচটা আমার শরীরের সাথে স্পর্শ হলো সেটা ভয়ঙ্কর ছিল। মানে ভয়ঙ্কর ছিল বলতে উনি বলছেন যে প্রচণ্ড ঠান্ডা স্পর্শ, এবং উনি যখন ওই স্পর্শটা অনুভব করতে পারলেন উনি একটু পিছন ঘুরে তাকিয়েছে। স্বাভাবিকভাবেই আপনিও ধরুন বেরোচ্ছেন, আপনাকে যদি কেউ এরকম করে টাচ করে এবং সেই টাচটা যদি খুব মানে অস্বাভাবিক রকমের হয় তাহলে আপনিও ঘুরে তাকাবেন। তো উনি দেখছেন ওই মহিলাটার চোখ দুটো কীরকম যেন একটা অস্বাভাবিক লাগছে, মানে চোখের কোনো নড়ন নেই, চরণ নেই, এবং মহিলাটা কিন্তু টয়লেটের ভিতরেও ঢুকলো না, উনি কিন্তু ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আর ওনার না মানে এটা দেখে রীতিমতো মাথাটা ঘুরে যায়। এবং উনি ওখানে কিন্তু আরও 1-2 জন ছিল ওই টয়লেট ইউজ করছিল, বা তারা না ব্যাপারটা খেয়াল করেনি বা তাদের চোখে পড়েনি সেটা উনি জানে না। এবং ওনার রীতিমতো মাথা ঘুরে যায় এবং উনি যাই হোক কোনো রকমে ওখান থেকে বেরিয়ে উনি ফ্লাইটে বোর্ড করেন। এবং সারা ফ্লাইট ওনার অসহ্য মাথা যন্ত্রণা ছিল এবং রীতিমতো ওনার শরীর খারাপ লাগছিল। এবং ফ্লাইট থেকে নামার পরই ওনার প্রচণ্ড বমি হয়, মানে রীতিমতো শরীর খারাপ লাগছে, বমি হচ্ছে, মানে জল খেলে জলটাও মনে হচ্ছে উল্টে আসবে। কিন্তু এমন নয় যে ওনার কোনো ইনডাইজেশন হয়েছিল, অ্যাসিডিটি হয়েছিল, এরকম কিন্তু কিচ্ছু নয়। এবং এই কথাটাও কিন্তু উনি ওনার হাজব্যান্ডের সাথে শেয়ার করেন। তো ওনার হাজব্যান্ড বলছে না এগুলো তো ঠিক না। তো তারপরে উনি ডাক্তার দেখানো হয় ওনাকে, উনি একজন ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেন, তো সব কিছু করে দেখেন কিন্তু কোনো কিছুতেই এখন অবধি কোনো লাভ হয়নি। শুধু উনি বলেছেন উনি শ্রী বজরংবলীর নাম করেন, শ্রী হনুমান চালিসা রোজ পাঠ করেন, তো এগুলো করার পরে উনি আগের থেকে অনেকটা বেটার আছে। কিন্তু এখনও মাঝে মধ্যে উনি এই ধরনের কিছু দেখেন এবং যেদিন দেখেন সেই সারা দিনটা ওনার শরীর খারাপ যাবেন, তার পরের দিনটা ওনার খুব শরীর খারাপ যায়, মানে ওষুধ খেয়েও সেটা ঠিক হয় না। তো উনি বলেছেন যে ম্যাডাম আপনি যদি আমাকে কিছু বলতে পারেন যে কেন আমার সাথে এটা হচ্ছে বা কিছু। তো আমার তো দেখুন এটা তো জানা নেই, তবে আপনি একবার আপনার মাকে জিজ্ঞেস করতে পারেন যে ছোটোবেলায় কখনো আপনার কখনো এরকম হয়েছিল কি না। আপনার হয়তো মনে নেই, আপনার মায়ের হয়তো মনে আছে, বা হতে পারে এক একটা মানুষের না গ্রহ নক্ষত্রও চেঞ্জ হয়। এই যে আপনি বলছেন না যে 34 বছরের জন্মদিনের পর থেকেই আপনার জীবনে এটা হওয়া শুরু হয়েছে, হতে পারে আপনার হয়তো কোনো গ্রহ নক্ষত্রের ফের হয়েছে, বা আপনি হয়তো এমন একটা পর্যায়ে চলে গেছেন, আপনি হয়তো অনেক কিছু সেন্স করতে পারেন যেটা হয়তো সাধারণ মানুষরা সেন্স করতে পারে। এটা হয়তো একটা এক্সট্রা ক্যাপাবিলিটি আপনার মধ্যে হয়তো একটা ক্ষমতা এসেছে। আমি জানি হয়তো আপনার কষ্ট হচ্ছে, আপনাকে যেরকম ঠাকুরমশাই বলেছে আপনি শ্রী বজরংবলীর নাম করুন, এবং আমিও আপনাকে বলবো আপনি মা দুর্গার নাম করুন, মায়ের নাম জপ করুন, নিশ্চয়ই সমস্ত কিছু খারাপ কেটে যাবে।
এবং আপনি আগের থেকে ভালো আছেন, আশা করি আপনি আরও ভালো থাকবেন। তো আপনাদেরও যদি কিছু বলার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। খুব ভালো থাকবেন, দেখা হবে, নমস্কার।